আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক্সটা পড়ব সেটার নাম হচ্ছে এনট্রপি। তো এইটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যায় খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। প্রথমে এনট্রপি কাকে বলে? কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতাকে এনট্রপি বলে। আমরা এর আগের লেকচারে কার্নো ইঞ্জিন পড়েছিলাম, এর আগের পূর্বের লেকচারে। তো কার্নো ইঞ্জিন কি করে, অথবা তাপ ইঞ্জিন কি করে? তারা তাপকে কাজে রূপান্তরিত করে। এখন কোনো কারণে যদি ওই সিস্টেমটা ফেল করে, ফেল মানে কি, আমরা তাপ দিছি কিন্তু সে কাজ দেখাইতে পারে নাই, তার মানে সে সিস্টেমটা শক্তিটাকে কি করতে পারে নাই, রূপান্তর করতে পারে নাই। কোত্থেকে? তাপকে কাজে রূপান্তর করতে পারে নাই। তাহলে সেটা হবে তার অক্ষমতা, এবং সেই ব্যাপারটাকে আমরা এনট্রপি বলবো। তাহলে আরও একটা ব্যাপার, যদি আমরা কোনো ইঞ্জিন বা যে কোনো যন্ত্রপাতি যদি আমরা অনেক দিন ধরে ইউজ করি, ব্যবহার করি, সেই ক্ষেত্রে দেখা যাবে প্রাথমিক অবস্থায় সে যে পরিমাণ কর্মদক্ষতা আমাদেরকে দেখাতো বা যে পরিমাণ ফিডব্যাক আমরা তার থেকে পেতাম, দিন দিন ইউজের ফলে সেই ক্ষমতাটা তার হ্রাস পাবে। তো ওই হ্রাস পায় কেন? কারণ তার এনট্রপিটা বৃদ্ধি পাচ্ছে। এখন শুধু এনট্রপি বলে পৃথিবীতে কোনো কিছু নাই, সবগুলোই হচ্ছে বেসিক্যালি একটা পরিবর্তন। তার মানে আমি বলতেছি এটা এনট্রপি, আসলে হচ্ছে এনট্রপি মানে হচ্ছে এনট্রপির পরিবর্তন। শুধু এনট্রপি বলে বা কোনো বস্তুর এনট্রপি কখনোই নির্ণয় করা সম্ভব নয়। আমরা পরিবর্তন নির্ণয় করতে পারবো। কীরূপ? যেমন এই যে বললাম কিছুক্ষণ আগে, যে যন্ত্রটা পূর্বে ধরে নিলাম যে আমাদেরকে 80% একটা দক্ষতা দেখাইতো, তার মানে সে আমরা যে শক্তি দিব তার 80%কে রূপান্তর ঘটাতো। এরপরে দিন দিন যাওয়ার পর দেখা যাচ্ছে তার দক্ষতা 60%-এ নেমে আসলো। তার মানে প্রথমে তার ভিতরে যে পরিমাণ বিশৃঙ্খলা অথবা অদক্ষতা বা অক্ষমতা দেখা যেত, এখন সেই অক্ষমতাটা আরও পূর্বের তুলনায় বৃদ্ধি পেল। তাহলে প্রথমে ছিল 20% সে কাজে রূপান্তর করতে পারতো না, আর এখন দেখা যাচ্ছে 40% সে কী করতে পারছে না, কাজে রূপান্তর করতে পারছে না। তাহলে কী পরিমাণ এনট্রপি বৃদ্ধি পেল? যদি আমরা পার্সেন্টেজে বলি, সেক্ষেত্রে আমরা 20% পূর্বের তুলনায়। তার মানে এই তুলনায় যে পূর্বের সাথে তুলনা করছি, তার মানে হচ্ছে আমরা একটা পরিবর্তন শো করছি। তো এই কারণে আমরা বলতেছি শুধুমাত্র এনট্রপি কোনো বস্তুর নির্ণয় করা সম্ভব নয়। আমরা যা নির্ণয় করি সবগুলোই হবে এনট্রপির পরিবর্তন। এবার এনট্রপিটা কি হিসেবে পরিবর্তন হবে? আমরা বলি যে কোনো সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্জিত তাপের পরিবর্তনের হার দ্বারা আমরা এনট্রপির পরিবর্তনটা পরিমাপ করে দেখাবো। তার মানে যে কোনো সিস্টেমে তাপমাত্রা যত বেশি হবে, সে আশেপাশের পরিবেশের সাথে বা অন্য কোনো বস্তুর সাথে তাপ গ্রহণ বা বর্জনের হারটা কি করবে? বৃদ্ধি পাবে। যেমন আমি ধরে নিলাম যে আমাদের এখন রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা একটা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুকে ওই রুমে রাখলাম। তাহলে সে যেই অনুপাতে বা যেই হারে তাপ আদান প্রদান ঘটাবে পরিবেশের সাথে বা বায়ুর সাথে, আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াসের কোনো বস্তু এনে রাখি, সেক্ষেত্রে তাপের হারটা কি হবে? পূর্বের তুলনায় বেশি হবে। তার মানে তাপমাত্রার উপর ডিপেন্ড করছে যে তাপ গ্রহণ বা বর্জনের হারটা কীরূপ হবে। আচ্ছা, তো এখান থেকে এনট্রপির পরিবর্তনের একটা ফর্মুলা আমরা দেখি, সেটা হচ্ছে ডি দিয়ে আমরা ক্যালকুলাস পদ্ধতিতে থেকে ডিএস মানে পরিবর্তন বোঝাচ্ছি, অথবা ডেল এসও বলতে পারি আমরা, ডেল এস। একই ক্যালকুলাসের জন্য ডি ইউজ করছি, আমরা বীজগাণিতিক ভাষায় আমরা ডেল এস ইউজ করতে পারি। ডি কিউ সেম জিনিস আমরা ডেল কিউ ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে তাপের পরিবর্তন ডিভাইডেড বাই টি। এখানে টি মানে হচ্ছে তাপমাত্রা, আর তাপমাত্রাটা অবশ্যই ক্যালভিনে হবে। আচ্ছা, তো এই সূত্রটা কখন আমরা ইউজ করতেছি বা এই ব্যাপারটা কখন আসতেছে? যখন তাপমাত্রাটা স্থির থাকবে কিন্তু সেটা কি করতেছে? তাপের আদান প্রদান ঘটাচ্ছে, তার মানে তাপের পরিবর্তন হচ্ছে। তো তাপমাত্রা কি সবসময় স্থির থাকবে? না, তাপমাত্রা তো পরিবর্তন হতে পারে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। আর তাপমাত্রা যদি পরিবর্তনশীল হয়, তো সেই ক্ষেত্রে আমরা উপরে যে ডি কিউ তাপের পরিবর্তনের যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা কিছুটা পরিবর্তন করব। তার আগে ডি কিউর 3টা সূত্র আমরা ক্লাস 9-10-এ পড়ছি। ডি কিউ ছিল না সেখানে শুধু কিউ ছিল। তো এখানে আমরা ডি ক্যালকুলাসটা অ্যাড করছি। কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা ছিল, ডেল থিটার জায়গায় আমরা ডেল টি এনেছি। একই কথা, একই ব্যাপার। কিউ সমান এম এল এফ। এল এফ মানে হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, যেটার মান ফিক্স 3,36,000। তাপ
কিউ সমান mLv, এটাও একটা ধ্রুবক, এটাকে আমরা বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ বলি, যার মান হচ্ছে 22,68,000। এই দুইটা সূত্র আমরা ইউজ করি কখন? যখন তাপমাত্রা স্থির থাকে। যেমন যখন গলে যাচ্ছে তখন আমরা বলি 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হয়, সেই ক্ষেত্রে এই তাপটা গ্রহণ বা বর্জন হয়। আর এটা হচ্ছে 100 ডিগ্রির পানি 100 ডিগ্রির বাষ্পে, তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা স্থির। তো এই জন্য এই ডিকিউ স্থলে আমরা চাইলে এই ডিকিউ সূত্রটা বসাইতে পারবো, অথবা এই সূত্রটা আমরা বসাইতে পারবো। কেন? কারণ এই দুইটার প্রসেসও তাপমাত্রা কি থাকছে? স্থির থাকছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। যদি থাকতো তাহলে ডেল টি অথবা ডেল থিটা নামক কোনো রাশি থাকতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা একটা পরিবর্তন একটা ব্যাপার আছে। তাহলে তাপমাত্রা পরিবর্তন হলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারছি না। কেন? কারণ নিচে দেওয়া আছে একটা টি, একটা টি মানে কি তাপমাত্রাটা স্থির থাকছে। তাহলে তাপমাত্রার পরিবর্তনের সূত্রটা একটু ভিন্ন রূপ হবে। আমরা সমীকরণে বসালাম, বসিয়ে এমএস কে কমন নিলাম, আমরা যোগজীকরণ করছি তাপমাত্রা T1 থেকে T2 তে, লন টি, সেখান থেকে সূত্রতে আসতেছে এমএস লন T2/T1। তাহলে T1 কি? প্রাথমিক যে তাপমাত্রা ছিল। T2 কি? যে তাপমাত্রায় আমরা পরবর্তীতে পৌঁছাই। তাহলে প্রাথমিক তাপমাত্রা T1 আর ফাইনাল তাপমাত্রা হচ্ছে T2। তো এইভাবে আরেকটা যে সূত্র আসতেছে এটাও কি? ডেল এস। ডেল এস মানে এন্ট্রপির পরিবর্তন। তো এন্ট্রপির পরিবর্তন, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন তাপমাত্রার পরিবর্তন হবে। আচ্ছা, এরপরে আমরা আসি কার্নো চক্র বা কার্নো ইঞ্জিনের যে ব্যাপারটা আমরা পড়ছিলাম, সেই ক্ষেত্রে কার্নো চক্রের প্রত্যেকটা ধাপে এন্ট্রপির পরিবর্তন যদি আমরা বলি তাহলে সেটা কীরূপ হবে? আগে আরেকবার আমরা চক্রটা একটু দেখে নিই। এ থেকে আরম্ভ হচ্ছে চক্রটা, বিতে আসে। এ বি ছিল সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত বা প্রসারণ। সেই প্রক্রিয়ায় তাপমাত্রা T1 স্থির থাকে এবং Q1 পরিমাণ তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে গ্রহণ করে। বি থেকে সি যে প্রক্রিয়াটা, সেটা ছিল রুদ্ধতাপীয়, এবং সেটাও এখানে যেহেতু প্রসারিত হয়েছে আয়তন, এখানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে তাপমাত্রা T1 হতে তাপমাত্রা T2 তে পৌঁছায়, কোনো তাপের আদান প্রদান হয় না। সি থেকে ডি 3 নম্বর প্রক্রিয়া, যেটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তো সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কি হচ্ছে? তাপমাত্রা T2 স্থির থাকছে এবং Q2 পরিমাণ তাপ ইঞ্জিন হতে তাপগ্রাহকে বা পরিবেশে ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত, সংকোচন হয়েছে, যেখান থেকে এখানে আসলো, আয়তন হ্রাস পেল। এখন ডি থেকে যখন এতে যায় তখন আবার সংকুচিত হয়, কিন্তু সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, এবং তাপমাত্রা T2 হতে কোথায় ফিরে আসে? T1 এ ফিরে আসে। এই 4টা প্রক্রিয়া তোমাদেরকে আগেও বলছিলাম আগের লেকচারটাতে, যে এগুলো ফিক্সড, এটা ফিক্স থাকবে যে এই 4টা প্রক্রিয়া সবসময় কার্নো ইঞ্জিন কাজ করবে। তাহলে প্রথমে যদি আমরা সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে বলি, যেটা এবি অংশে করছে, সেখানে তাপমাত্রা T1 স্থির থাকছে মানে সমষ্ণ, এবং Q1 তাপ গ্রহণ করছে। তাহলে প্রাথমিক অবস্থায় কোনো তাপ ছিল না, প্রক্রিয়াটা যখন শুরু হচ্ছে তখন Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো। তাহলে তাপের পরিবর্তন ডেল কিউ সমান হবে Q1, আর তাপমাত্রা যেটা স্থির থাকতেছে সেটা হচ্ছে T1। তাহলে এন্ট্রপির পরিবর্তন দাঁড়াচ্ছে Q1/T1। দ্বিতীয় ধাপ, যেটাকে আমরা বলছি রুদ্ধতাপীয় প্রসারণ, যেটা বিসি অংশে দেখা যাচ্ছে। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনো প্রকার তাপের আদান বা প্রদান হবে না। তার মানে ডেল কিউ, যেটা আমরা সূত্র বলছি, যে ডেল কিউ সমান কত হয়ে যাবে? 0। তার মানে এন্ট্রপির পরিবর্তনে কত হয়ে যাচ্ছে? 0। সমষ্ণ সংকোচন, তাহলে সমষ্ণ সংকোচন, তাপমাত্রা T2 থাকছে, যেটা সিডি অংশে দেখা যাচ্ছে। Q2 তাপ বর্জন করে ফেলছে, তাহলে বর্জন হলে তাপ হবে ঋণাত্মক, এই কারণে ডেল কিউর জায়গায় আমরা -Q2 বসালাম, যেহেতু বর্জিত তাপ প্রকাশ করছে এই কারণে মাইনাসটা আসলো। আর T2 মানে হচ্ছে কি? তাপমাত্রা T2 স্থির থাকছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন -Q2/T2। রুদ্ধতাপীয় সংকোচন, আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে আবার তাপের কোনো পরিবর্তন হবে না, তাহলে আবার এন্ট্রপির পরিবর্তন 0 হবে। তাহলে টোটাল চক্রটাতে, মানে মোট পূর্ণ চক্রটাতে মোট এন্ট্রপির পরিবর্তন যদি আমরা বলি, তাহলে 4টা চক্রকে আমরা যোগ করব। তাহলে 4টা চক্রকে যোগ করলে কি দাঁড়াচ্ছে? দুটো তো 0ই হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, আর প্রথমটা হচ্ছে Q1/T1, পরেরটা হচ্ছে -Q2/T2। তো Q1/T1 -Q2/T2 এটা ছিল কার্নো ইঞ্জিন যখন আমরা পড়িয়েছি তখন দেখাইছিলাম, এটা ছিল প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি শর্ত। এবং যেইখানে দেখছিলাম আমরা, যেখানে এভাবে লেখা ছিল যে Q2/Q1 সমান T2/T1, দুইটা সমান,
তো দুইটা যদি সমানই হয় তাহলে আমরা যদি একটা স্থল আর একটাকে মান বসাই তাহলে দেখা যাচ্ছে তার মান কত আসতেছে, 0। তাহলে আমরা বলতে পারি এন্ট্রপির পরিবর্তন কত আসছে, 0। কোথায় আসছে, কার্নোচক্রে। তাহলে কার্নোচক্রটা কী ধরনের প্রক্রিয়া? কার্নোচক্রটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেন প্রত্যাবর্তী? কারণ এ থেকে আরম্ভ হয়ে পুনরায় আবার চক্রটা এতেই ফিরে আসছে, পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন করছে। তার মানে এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। প্রশ্নটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন স্থির থাকে কেন? তো এইখানে আমরা এতটুকু পর্যন্ত দেখাবো, তারপর আমরা ডিসাইড করব যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন স্থির বা কত থাকে, 0 থাকে। পরিবর্তনটা সর্বদা একটি নির্দিষ্ট মান শো করবে আমাদেরকে প্রত্যাবর্তী প্রক্রিয়া। এরপরে যদি আমরা যাই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তাহলে কি হয় এন্ট্রপির পরিবর্তনটা? ওইটা বোঝানোর জন্য আমাদেরকে প্রথমে নিজেদের থেকে একটা বিচ্ছিন্ন সিস্টেম কল্পনা করতে হবে। আমরা কি করলাম, দুইটা বস্তু ধরলাম ভিতরে, T1 তাপমাত্রার একটা বস্তু এবং T2 তাপমাত্রার অপর আরেকটি বস্তু। তাদেরকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা অন্তরক পদার্থ দ্বারা আবৃত করে নিলাম, যেন পরিবেশের সাথে কোনোরূপ আদান প্রদান, ভর বা শক্তি কোনোরূপ আদান বা প্রদান না হয়। তো এরপরে আমরা নিজেদের থেকে ধরে নিলাম যে প্রথম বস্তুর তাপমাত্রা দ্বিতীয় বস্তুর তাপমাত্রার তুলনায় কিছুটা বেশি। তাহলে প্রথম বস্তু কি করছে, যদি আমরা তাদেরকে সংস্পর্শে রাখি, প্রথম বস্তু যেহেতু উষ্ণ বস্তু আর এটা কম উষ্ণ বস্তু মানে শীতল বস্তু, সেই ক্ষেত্রে প্রথম বস্তু থেকে ডেল কিউ বা ডি কিউ পরিমাণ তাপ দ্বিতীয় বস্তু কি করবে, গ্রহণ করবে। একটা পর্যায়ে তারা তাপমাত্রার সাম্য অবস্থায় পৌঁছানোর চেষ্টা করবে। তাহলে প্রথম বস্তুর এন্ট্রপির পরিবর্তনটা কি হবে? সে ডি কিউ পরিমাণ তাপ প্রদান করছে, তার মানে বর্জন করছে। বর্জন করলে কি হবে, মাইনাস টি কিউ, আর নিচে তার তাপমাত্রা কত ছিল, T1। ওই তাপমাত্রায় থেকে সে কী করছে, কিছু পরিমাণ তাপ বর্জন করছে, ডি কিউ পরিমাণ। এরপরে দ্বিতীয় বস্তুর এন্ট্রপির পরিবর্তন কত, ডেল এস টু সমান ডি কিউ বাই T2, কারণ সে প্লাস কেন, সে ডি কিউ পরিমাণ তাপ গ্রহণ করলো। তাহলে এখন টোটাল এন্ট্রপির পরিবর্তনটা কত হচ্ছে, ডেল এস ওয়ান প্লাস ডেল এস টু মাইনাস ডি কিউ বাই T1 প্লাস ডি কিউ বাই T2। কারণ আমরা প্রথমে বলেছি যে T1 মান বড় হবে, T2 মান ছোট হবে। তাহলে T1 যদি বড় হয় এবং T2 যদি ছোট হয়, তাহলে মানটা ডি কিউ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে মানটা সর্বদা 0 থেকে বেশি আসবে। 0 থেকে বেশি আসা, যেটা এক কথায় আমরা কি বলতে পারি, ধনাত্মক। তাহলে আমরা এখানে আর একটা ডিসিশন নিতে পারবো, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক হবে, অর্থাৎ 0 থেকে বেশি হবে, পজিটিভ আসবে। এন্ট্রপির পরিবর্তন নেগেটিভ হওয়া সম্ভব নয়। যদি কখনো এন্ট্রপির পরিবর্তন আমরা এন্ট্রপির পরিবর্তনের 3টা মান যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ডেল এস সমান 0, যেটা আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া দেখছি। তার মানে এটা মানে কি, এটার মানে হচ্ছে যে তাদের ক্ষমতাটা কি থাকছে, ফিক্স থাকছে। কার ক্ষমতা, এন্ট্রপি কি, বিশৃঙ্খলা বা অদক্ষতা বা অক্ষমতা। তাহলে এখানে অক্ষমতা দেখা যাচ্ছে না, ক্ষমতা পূর্বের ন্যায় আছে, যেটা একটা আইডিয়াল প্রসেস, যেটা সম্ভব নয়। পরবর্তীতে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় গেলাম, দেখা যাচ্ছে ডেল এস এর মান আসতেছে পজিটিভ, মানে ধনাত্মক আসছে। তার মানে হচ্ছে এখানে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এন্ট্রপির পরিমাণ +1 বলো, 2 বলো, 3 বলো, 4 বলো, তার মানে বিশৃঙ্খলা কী করছে, বৃদ্ধি পাচ্ছে, কারণ ডেল এস এর মান পজিটিভ আসছে। এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, তার মানে বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যেটা ইন জেনারেলি আমরা সবসময় দেখে থাকি। এরপরে যদি কখনো ডেল এস এর মান নেগেটিভ আসে, তাহলে আমরা বলি সে পুনরায় শৃঙ্খলিত হচ্ছে। শৃঙ্খলিত মানে কি, মানে আগে তার ভিতরে যে পরিমাণ বিশৃঙ্খলা ছিল, এখন সে ধীরে ধীরে ওভারকাম করছে, তার দক্ষতা সে বৃদ্ধি করছে, সেটা যে প্রসেসই হোক আর কি। তাহলে এই 3টা জিনিস দিয়ে আমরা 3টা জিনিস মনে রাখবো। 0 যদি হয় এন্ট্রপির পরিবর্তন, তার মানে তার বিশৃঙ্খলা পূর্বের ন্যায় আছে, কোনো পরিবর্তন হয়নি। যদি ধনাত্মক আসে, তাহলে বিশৃঙ্খলা পূর্বের থেকে বৃদ্ধি পেয়েছে। আর যদি ঋণাত্মক আসে, তার মানে পূর্বের থেকে তার মধ্যে বিশৃঙ্খলা হ্রাস পাচ্ছে। এই 3টি ডিসিশন আমরা দিতে পারব। এরপর আমরা একটু আসি, একটা অনুধাবনমূলক প্রশ্ন প্রায় এখানে এসে থাকে, সেটা হচ্ছে জগতের তাপীয় মৃত্যু বলতে কি বোঝায়। এটা আমি ছোট করে এখানে লিখে রাখছি, সেটা আমরা এখান থেকেই বুঝাই যে জগতের তাপীয় মৃত্যু বলতে কি বোঝায়। জগতের তাপীয় মৃত্যু, প্রথমে আসি, সেটা হচ্ছে ধীরে ধীরে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবী যে
এভারেজ টেম্পারেচারটা প্রথমের দিকে ছিল, এখন সেই টেম্পারেচারটা আস্তে আস্তে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। একদম পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী খুব উত্তপ্ত ছিল, ধীরে ধীরে সে তাপ চারিদিকে ছড়িয়ে দেয় এবং ঠান্ডা হয়। পুনরায় এখন সে আস্তে আস্তে ধীরে ধীরে কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। তার জন্য দায়ী কে? এনট্রপি। যদি বলি কিভাবে, তাহলে আসি আমরা ব্যাপারটা, আমরা যে ঘটনাগুলো ঘটাই পৃথিবীতে বা যে কাজগুলো আমরা করি, সেখানে এনট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক আসে। যদি বলি কিভাবে, যে আমরা একটা যে ইঞ্জিন ব্যবহার করছি, সেই ইঞ্জিনে যে পরিমাণ আমরা তাপ দিই, ধীরে ধীরে ইঞ্জিনটা ব্যবহার করার কারণে তার এনট্রপির পরিমাণ সবসময় বৃদ্ধি পায়। তার মানে তার ভিতরে বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, তার দক্ষতা হ্রাস পায়। তাহলে এই যে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে, সেটা যদি আমরা আরেকটু ডিটেলসে বলি, যে প্রথমে আমরা যে পরিমাণ তাপ দিতাম, সে তার 80% কী করতো, কাজে লাগাতো। পরবর্তীতে দেখা যাচ্ছে সে 60%, তাহলে বাকি 20% সে কী করছে, সে পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। তাহলে পরিবেশ সর্বদা সকল বস্তু থেকে, সকল ইঞ্জিন থেকে সে তাপ নিচ্ছে। তাহলে তাপ নিয়ে একটা সময় দেখা যাচ্ছে তার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, তার মানে কি এনট্রপির পরিমাণটাও কী পাচ্ছে, সেখানে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা যে কাজগুলো করি, যেমন ধরো যে একটা ফল গাছে ফল ধরলো, সে ফলটাকে আমরা আনলাম, আমরা খেলাম। আমরা খাদ্য কেন খাই? যেন আমাদের শরীরে শক্তি আসে, এনার্জি পাই, সেই এনার্জি দিয়ে আমরা কিছু পরিমাণ কাজ করতে পারি। তাহলে এই গাছ থেকে যে আমরা ফলটা নিলাম, ফলটা হচ্ছে একটা শক্তির বাহক বা আধার। ওই শক্তিটা আমরা খেলাম, খেয়ে পুনরায় আমরা কাজ করলাম। তো আমরা কাজ করার কারণে আমাদের বডি কিছু পরিমাণ হিট কোথায় ছড়িয়ে দিচ্ছে, পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। তাহলে পরিবেশ আমাদের থেকে, আশেপাশে যে যন্ত্রপাতি আছে তাদের থেকে, সকল ইঞ্জিন থেকে, সবগুলো থেকে কি নিচ্ছে, সর্বদা তাপ গ্রহণ করছে। তো এই তাপ গ্রহণের কারণে আর ধীরে ধীরে তার এনট্রপির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই এনট্রপির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে তার তাপমাত্রাটাও সেই হারে বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে একসময় দেখা যাবে এমন একটা তাপমাত্রায় পৌঁছাবে যে পৃথিবীর পৃষ্ঠে কোনো প্রকার ফসল, কোনো প্রকার গাছ, কোনো প্রকার প্রাণী বেঁচে থাকতে পারছে না অতিরিক্ত তাপের কারণে। তো ওই তাপটাকে আমরা তখন জগতের তাপীয় মৃত্যু করব, যে তাপের কারণে মৃত্যু হচ্ছে। এখন যদি ছোট একটা কথা বলা হয় যে তাহলে আমরা কি তাপটাকে অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারি না? হ্যাঁ, বলা হচ্ছে যে তাপ শক্তিকে রূপান্তর করা সবচেয়ে কষ্টকর ব্যাপার। তাপ শক্তিকে রূপান্তর করার জন্য যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়, সেগুলো ব্যয়বহুল, প্লাস তাদের দক্ষতার পরিমাণ খুবই কম। তো যেই ক্ষেত্রে তাপশক্তিকে রূপান্তর করা আমাদের পক্ষে প্রায় অসম্ভবের মতো। তো একসময় দেখা যাবে এরকম তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে সকল প্রাণীকুল মারা যাবে, তখন সেটাকে আমরা বলবো জগতের তাপীয় মৃত্যু। তো এই ছিল আমাদের এনট্রপি টোটাল ব্যাপার স্যাপার। তো নেক্সট দিন থেকে আমরা জাস্ট ম্যাথে যাব। আর যাদের তত্ত্বীয় সম্পর্কে থিওরি নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করবা, তারা নেক্সট উইকের মধ্যে অবশ্যই জানাবা। নেক্সট উইক পরে আমরা 2টা রিভিউ ক্লাস দিব এই অধ্যায়ে তাপগতিবিদ্যার উপর। ওই 2টা রিভিউ ক্লাসে তোমাদের প্রবলেমের উপর বেস করে আমরা 2টা লেকচার বানাবো। ওই 2টা লেকচার আশা করি সবার জন্য যথার্থ হবে। ধন্যবাদ সবাইকে।